দৈনন্দিন এই কোলাহলময় জীবনের ব্যস্ততা এড়াতে মন যখন প্রকৃতির ছোঁয়া পেতে চায়, তখন সেইটাকে সাড়া দিতে দরকার পড়ে শুধু একটা সুযোগের। তাই এবারের দোলের ছুটিতে আমরা চলে গিয়েছিলাম শাল, শিমুল, পলাশরাঙা পুরুলিয়ার বসন্তের রূপ দেখতে। অযোধ্যা পাহাড়, সবুজ ল্যান্ডস্কেপ, দূষণমুক্ত প্রাকৃতিক পরিবেশ আর ঐতিহ্যবাহী ছৌ নাচের জন্য বিখ্যাত আমাদের রাজ্যের এই পুরুলিয়া জেলা। কিভাবে গেলাম, কোথায় উঠলাম, কি দেখলাম, এই সব নিয়েই আমাদের আজকের এই পুরুলিয়া সিরিজের প্রথম দিনের ভ্লগ। প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন আমাদের যাত্রা আজকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ফার্স্ট ডে ভ্লগ অফ আওয়ার রিসেন্ট পুরুলিয়া ট্রিপ সিরিজ। আমাদের আজকের গন্তব্য তো আপনারা জেনেই গেছেন, ইটস পুরুলিয়া। পুরুলিয়া যাওয়ার 3 রকম অপশান রয়েছে, বাই বাস, ট্রেন অর কার। বাস আপনারা বিভিন্ন অ্যাপ থেকে বুক করতে পারবেন, আর ট্রেন হচ্ছে IRCTC এর ওয়েবসাইট থেকে। তো আমরা যাচ্ছি ট্রেনে। পুরুলিয়া যাওয়ার জন্য অনেক ট্রেনসই অ্যাভেলেবেল আছে দিনের বিভিন্ন সময়। তার মধ্যে এই 3টে ট্রেনই সুবিধাজনক বলে মনে হয়েছে। আমরা গিয়েছিলাম ট্রেন নাম্বার 18011 হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে এস্টিমেটেড রাত 12টা 5-এ ছাড়ে আর পুরুলিয়া পৌঁছায় সকাল 6:30 নাগাদ। এখন আমরা হাওড়া স্টেশন ঢুকছি, ঘড়িতে রাত 10:46। হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস সাধারণত 18 বা 19 নম্বর প্ল্যাটফর্মেই দেয়, তো সেই অনুযায়ী আমরা ড্রপটা নিলাম। ঢুকে গেছি আমরা হাওড়া স্টেশনের ভেতরে। রাতের হাওড়া স্টেশনে কিন্তু একটা আলাদাই রূপ। এখন বাজে রাত 11টা 5। আমরা ওয়েটিং এরিয়ার বোর্ডের সামনে ট্রেন দেওয়ার অপেক্ষায় বসে আছি। অবশেষে আমাদের ট্রেন অ্যানাউন্স করলো রাত 12টা 9 নাগাদ, প্ল্যাটফর্ম নাম্বার 19-এ। আমাদের বুক করা ছিল স্লিপার কোচ S2, যেটা প্ল্যাটফর্মের পুরো অন্য প্রান্তে ছিল, তাই আমাদের প্রায় পুরো প্ল্যাটফর্মটাই হাঁটতে হলো। এই হলো S2 কোচ। আমরা উঠে পড়েছি আমাদের কোচে। এই দুদিকে দুটো লোয়ার সিট আমাদের। ঘড়িতে এখন 12টা 37, ট্রেন ফাইনালি ছাড়ছে। ট্রেন ছাড়ার পর একে একে বাগনান, খড়গপুরের উপর দিয়ে যখন মেদিনীপুর স্টেশন ক্রস করলো, তখন ট্রেন প্রায় 104 কিলোমিটার/আওয়ার স্পিডে চলছে। সকালে চোখ খুলতেই দেখলাম ভোরের আলো এখন সবে ফুটেছে। ট্রেন কুয়াশা ভেদ করে গ্রাম বাংলার পথ ধরে প্রবল বেগে ছুটে চলেছে। এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো দ্বারকেশ্বর নদ। আস্তে আস্তে ট্রেন ঢুকলো বাঁকুড়া জাংশন। সেখানে মিনিট 5 দাঁড়ানোর পর ট্রেন আবার চলতে শুরু করল। মাঝে অনেক স্টেশন পার করে আদ্রাতে মিনিট 15 হল্ট নিয়ে ফাইনালি পুরুলিয়াতে যখন ঢুকলো, তখন বাজে বেলা 8:30, অর্থাৎ প্রায় 2 ঘন্টা লেটে। পুরুলিয়া স্টেশনে নেমে ওভারব্রিজ দিয়ে স্টেশনের বাইরে ট্যাক্সি স্ট্যান্ডে এলাম। পুরুলিয়া স্টেশন থেকে যে কোনো দিকেই যাওয়ার জন্য এখান থেকেই গাড়ি বুক করা যায়। এছাড়াও যদি আপনারা বাসে যেতে চান, তাহলে এখান থেকেই টোটো পেয়ে যাবেন বাস স্ট্যান্ডের জন্য, যার ভাড়া পড়বে মাথাপিছু 20 টাকা। আমাদের হোটেল বুক করা ছিল বাগমুন্ডির মাথা ফরেস্ট এলাকায়। এই এলাকার জন্য নিয়ারেস্ট স্টেশন বরাভূম, কিন্তু আমাদের টিকিট পুরুলিয়া অবধি কাটা ছিল, তাই আমরা এখান থেকে ডিরেক্ট রিসর্ট অবধি একটা গাড়ি ঠিক করলাম। গাড়ি আস্তে আস্তে হাইওয়ের দুধারে শাল পলাশবন পেরিয়ে এগিয়ে যেতে লাগলো। মাঠা এরিয়াতে
ঢুকতেই আমাদের এই অসাধারণ পাহাড় ওয়েলকাম জানালো। আমরা পৌঁছে গেছি আমাদের রিসোর্টে, মালগুড়ি রিসোর্ট। আমাদের এই রিসোর্ট অবধি আসতে মোট ভাড়া পড়েছিল ১৬০০ টাকা। কি অপূর্ব সুন্দর এই রিসোর্টের ভিউ। রিসোর্টের কমপ্লিট ডিটেলস অ্যান্ড রিভিউ আমাদের আগেই আপলোড করা রয়েছে, যেটা উপরে আপনারা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। রিসোর্টে চেক ইন করে আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম। লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে হোটেলে কথা বলে একটা গাড়ি অ্যারেঞ্জ করে বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিইংয়ের জন্য। আমরা এখন আমাদের আজকের সাইট সিইংয়ের প্রথম পয়েন্ট পাখি পাহাড়ের দিকে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি পাখি পাহাড়ে। পুরুলিয়া ভ্রমণের একটি অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট পয়েন্ট হলো পাখি পাহাড়। এই পাহাড় সংলগ্ন জঙ্গলে প্রবেশ করলেই আপনি শুনতে পাবেন প্রচুর পাখির কলতান, যা বুঝিয়ে দেবে জায়গাটির নামের সার্থকতা। এটা হলো বেসিক্যালি মাঠাবুরু পাহাড়। এই পাহাড়ের বিশেষত্ব হলো এখানে প্রধানত পাখি এবং অন্যান্য প্রাণীদের ছবি পাহাড়ের উপর খাঁজ কেটে তৈরি করা হয়েছে, যা শিল্পী স্যার চিত্তদে। শাল সেগুনে ভরা পাহাড়ি লাল রাস্তা, মাঝে মাঝে কাঠকুড়ুনিদের দেখতে পাওয়া যায়। ১৯৯৫ সালে সরকারের থেকে অনুমতি নিয়ে এই খোদাইয়ের কাজ শুরু হয়, যা আজও চলছে। এই খোদাইয়ের কাজে অসংখ্য স্থানীয় লোকও যুক্ত রয়েছেন। স্থানীয় মহিলারা এখানে গাইডের কাজ করেন। ওরাই আপনাদের পুরো জঙ্গল এবং পাহাড়ের গায়ে খোদাই করা ময়ূর, হরিণ সহ বিভিন্ন পাখির নকশা ঘুরে দেখিয়ে দেন সামান্য পারিশ্রমিকের বিনিময়ে। অবশ্য আপনারা চাইলে নিজেরাও ঘুরে দেখতে পারেন। পাখি পাহাড়কে বিদায় জানিয়ে এবার আমরা রওনা দিলাম আমাদের সেকেন্ড পয়েন্ট খয়রাবেড়া ড্যামের উদ্দেশ্যে। পৌঁছে গেছি আমাদের সেকেন্ড স্পটে। এখানে প্রথমেই একদিকে চোখে পড়বে চেমটাবুরু। চেমটাবুরু হলো অযোধ্যা পাহাড়ের হাইয়েস্ট পিক, যার উচ্চতা ৭১৯ মিটার। এটি একটি জনপ্রিয় ট্রেকিং পয়েন্ট। এই এরিয়াতে আপনারা থাকতে চাইলে ইকো অ্যাডভেঞ্চার রিসর্ট খয়রাবেড়াতে থাকতে পারেন। চেমটাবুরু ঠিক উল্টো দিকে তাকালেই দেখা যায় খয়রাবেড়া লেক। ভীষণই সুন্দর আর মনোরম এই দৃশ্য। এখানকার অন্যতম প্রধান আকর্ষণ হলো এই বিশাল খয়রাবেড়া লেক। লেকের একদিকে রয়েছে পাহাড় এবং অন্যদিকে রয়েছে ঘন জঙ্গল। অসংখ্য পরিযায়ী পাখি এখানে দেখতে পাওয়া যায়। এখানে কিন্তু কান পাতলে ময়ূরের ডাক স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে।
আস্তে আস্তে চলে এলো সূর্য ডোবার পালা। এখানে এই রাস্তাটা বরাবর হেঁটে গেলেই ড্যামটা দেখতে পাওয়া যাবে। এই হলো সেই কংক্রিটের ড্যামটা। এখন যদিও জল দেখতে পাওয়া যাচ্ছে না। খয়রাবেড়া ড্যাম হলো বেসিক্যালি একটা ইরিগেশন ড্যাম, যেটা এখানকার একটা অ্যাট্রাকটিভ ট্যুরিস্ট স্পটও। সূর্য ডোবার পরের গোধূলিবেলার এই রঙিন আকাশের অসম্ভব সুন্দর রূপ আমাদের মুগ্ধ করেছিল। একেই বোধহয় আগেকার দিনে কোণে দেখা আলো বলা হতো। এই আলোতে চারিদিকের এই মনোরম প্রকৃতি যেন আরও অপরূপ হয়ে উঠেছিল। এই জায়গাটা ছেড়ে বেরোতে তো ইচ্ছা করছিল না, তবুও হাতে কম সময় থাকায় আমরা খয়রাবেড়া ড্যামকে বিদায় জানিয়ে রওনা দিলাম আমাদের আজকের লাস্ট পয়েন্টের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি আমাদের আজকের লাস্ট পয়েন্ট চড়িদা গ্রাম, যা মুখোশ গ্রাম নামেই পরিচিত। পুরুলিয়া বলতেই অযোধ্যা পাহাড়ের সাথে আমাদের মাথায় আসে ছৌ নাচের কথা। আর সেই ছৌ নাচের মূল অংশ হলো এই ছৌ মুখোশ, যা মেইনলি তৈরি করেন এই মুখোশ গ্রামের শিল্পীরা। হ্যাঁ কত? 1400। চড়িদাতে প্রায় 115টি ফ্যামিলির 300 জন আর্টিস্ট এই মুখোশ তৈরি কাজের সাথে যুক্ত। দু সালে ছৌ নাচকে ইউনেস্কো এর রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির অন্তর্ভুক্ত করা হয়েছিল। এছাড়াও 2018 সালে ছৌ নাচে ব্যবহৃত এই মুখোশকে জিআই ট্যাগে রেজিস্টার করা হয়েছে। এই মুখোশগুলোর বিশেষত্ব হলো এগুলো অন্ধকারেও গ্লো করে। এই দোকানগুলো থেকেই মূলত দেশে বিদেশে মুখোশ এক্সপোর্ট করা হয়ে থাকে। এখানে ছোট বড় মাঝারি সব সাইজেরই মুখোশ অ্যাভেলেবেল আছে বিভিন্ন প্রাইসের। এখানে এসে আমরা নানা জায়গা ঘুরে ঘুরে প্রায় অনেকগুলো দোকানেই ভিজিট করলাম। প্রত্যেকটা দোকানেই শিল্পীরা খুব যত্ন সহকারে মুখোশ তৈরির কাজ করছেন। এগুলো লাগানোর কি কোনো সিগনিফিকেন্স আছে? দুটো লাগাতে আপনাদের গেটের সামনে, তাতে কি হবে? এটা নজর দৃষ্টি। এটা কত বলেন? 900। আমরা ঘুরে ঘুরে একটা ছোট ট্র্যাডিশনাল ছৌ নাচের মুখোশ আর এই মা দুর্গার আদলে তৈরি মুখোশটা কিনলাম। ছোট মুখোশটার দাম পড়েছিল 30 টাকা আর এই মুখোশটার দাম পড়েছিল 800 টাকা। ওনারাই খুব যত্ন সহকারে মুখোশটা প্যাক করে দিলেন, যেহেতু আমরা অনেক দূর ট্রাভেল করে কলকাতা ফিরব। এবার পালা মুখোশ গ্রামকে বিদায় জানিয়ে আমাদের রিসোর্টে ফেরার। চারিদিকের অন্ধকার রাস্তা পেরিয়ে আমরা রওনা দিলাম আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। সারাদিনের জার্নির কারণে আমরা খুবই টায়ার্ড, তাই আজকে তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়ব। আজকের ব্লগটা তাই আমরা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন আপনাদের ভ্রমণ প্রিয় বন্ধুদের সাথে।
মালগুড়ি রিসর্টের কমপ্লিট ব্লগ চ্যানেলে অলরেডি আপলোডেড রয়েছে, সেটা আপনারা আই বাটনে প্রেস করলে পেয়ে যাবেন। আমরা খুব শিগগিরই পুরুলিয়া সিরিজের বাকি সাইট সিইংয়ের ভিডিও আপলোড করব, তাই আমাদের চ্যানেলে সবার আগে সেই নোটিফিকেশানটা পেতে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ব্লগে। সুস্থ থাকুন, ঘুরতে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।